Mr. Elon Musk. সবার আগে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি আমাকে পাগল মানুষ বলেননি। আমি ভাবছিলাম আজ আমি আপনাদের এমন কি কথা বলবো যা আপনাদের জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। আর এরপরে আমি ভাবি যে আমি আমার নিজের গল্পই আপনাদেরকে শোনাবো, যে আমি এই পর্যন্ত কিভাবে পৌঁছেছি, আমার সঙ্গে কি কি হয়েছে। হয়তো আমার জীবনের এই ঘটনাগুলো শোনার পরে এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আমি সবসময় এটা চিন্তা করি যে এই সব কিছু কীভাবে হয়ে গেছে। যখন আমি ছোট ছিলাম তখন আমি এটা জানতাম না যে বড় হয়ে আমি কি হব। মানুষ আমাকে জিজ্ঞেস করত, তুমি বড় হয়ে কি হতে চাও, কিন্তু তখন আমি তাদের কোনো উত্তর দিতে পারতাম না। আর এরপরে একদিন আমার মনে হয় নতুন কিছু তৈরি করা অনেক ভালো একটি কাজ হতে পারে। আর এমনটা আমি এই কারণে চিন্তা করি, কারণ আমি একটি বইতে পড়েছিলাম যদি কোনো একটি টেকনোলজি অনেক আগের হয় তাহলে সেটা অনেক জাদুর মতো মনে হয়। আর এই কথাটা সত্যি। যদি আমরা আজ থেকে 300 বছর আগের পৃথিবীকে দেখি তাহলে আজকের পৃথিবীর জিনিস, যেমন আকাশে ওড়া, দূরে কোনো মানুষের সঙ্গে কথা বলা, ইন্টারনেটের মধ্যে পৃথিবীর সমস্ত ইনফরমেশন পেয়ে যাওয়া, এই সব কিছু আগে অসম্ভবই মনে হতো। তখন মানুষ এই সব কিছুকে জাদুই মনে করত, কিন্তু আজ এগুলোকে আমরা খুবই সাধারণ জিনিস মনে করি। আমার মনে হয় আজকের টেকনোলজি জাদুর থেকে অনেক বড়। আর এই কারণে আমি চিন্তা করি যদি আমি এমন কিছু তৈরি করতে পারি, যদি আমি নতুন কিছু করতে পারি বিশেষ করে টেকনোলজির মধ্যে, তাহলে সেটাও জাদুর মতোই হবে। আর সেটা অসাধারণ একটি জিনিস হবে। আমার সবসময় ভয় হতো, কারণ আমি বুঝতে চাইতাম এই সম্পূর্ণ জীবনের অর্থটা কি, অর্থাৎ আমরা এই পৃথিবীতে কেন আছি, পৃথিবীতে যাই কিছু আছে সেই সব কিছুর উদ্দেশ্যটা কি। আর এরপরে আমি চিন্তা করি যদি আমরা এই পৃথিবীর জ্ঞানকে বাড়িয়ে তুলতে পারি আর এমন জিনিস তৈরি করতে পারি যা একটি মানুষের চিন্তা এবং বুদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমরা ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো আর সব কিছুকে সঠিকভাবে বুঝতে পারবো। এটাই হলো জীবনে এগিয়ে চলার রাস্তা। আর এই কারণেই আমি ফিজিক্স এবং বিজনেস নিয়ে পড়াশোনা করি, কারণ আমার মনে হয় নতুন কিছু তৈরি করার জন্য এবং জীবনে বড় কিছু করার জন্য এটা জানা অনেক দরকার যে এই পৃথিবী কিভাবে কাজ করে, টাকা এবং বিজনেস কিভাবে কাজ করে। একই সঙ্গে যদি বড় কিছু তৈরি করতে হয় তাহলে সেটা একা করা অনেক কঠিন, আপনাকে অনেক মানুষের সঙ্গে মিলে কাজ করতে হবে। আর এই কারণে আমি ক্যালিফোর্নিয়াতে আসি, যাতে আমি এটা জানতে পারি ইলেকট্রিক গাড়ির জন্য ব্যাটারির থেকে ভালো আর কি তৈরি করা যেতে পারে। আমি বিশেষ করে এটা জানতে চাইছিলাম যে নতুন কোনো টেকনোলজি, যেমন কোনো সুপার পাওয়ার ক্যাপাসিটার ব্যাটারির জায়গা কি নিতে পারে না। এটা হলো 1995 সালের কথা। ওই সময় চারিদিকে ইন্টারনেট শুরু হচ্ছিল। আর ওই সময় আমি চিন্তা করি হয় আমি ওই টেকনোলজির সঙ্গে যুক্ত হব যার মধ্যে সফলতার কোনো গ্যারেন্টি নেই, নাকি আমি ইন্টারনেটের সঙ্গে এমন কোনো কাজ করব যেখানে সফলতার বেশি সুযোগ আছে। আর এরপরে আমি আমার পড়াশোনা শেষ করে দিই। কিন্তু ভালো কথা হলো আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিই, আর এই কারণেই আমাকে কেউ ভুল পরামর্শ দিতে পারেনি। এরপর আমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত কিছু কাজ করি, যার মধ্যে একটি ছিল পেপাল। আমার মনে হয় আপনাদের এটা জানা দরকার যে পেপাল কিভাবে শুরু হয়েছিল। শুরুর দিকে আমাদের আইডিয়া এমন ছিল যে আমরা এমন একটি জায়গা তৈরি করব যেখানে মানুষ টাকার সঙ্গে যুক্ত সমস্ত কাজ খুব সহজেই করতে পারবে। আর আমরা এর জন্য একটি ছোট ফিচার্স তৈরি করেছিলাম, ইমেলের মাধ্যমে পেমেন্ট করা। যখন মানুষকে আমাদের সার্ভিস দেখাতাম তখন আমরা তাদেরকে বড় এবং কঠিন অংশটাই দেখাতাম, যে এটা হলো সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল সিস্টেম। কিন্তু ওই সিস্টেমের উপরে মানুষের খুব একটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখন আমরা তাদেরকে ইমেলের মাধ্যমে পেমেন্ট করাটা দেখাই, যেটা খুবই সহজ, তখন প্রতিটা মানুষের সেটা অনেক পছন্দ হয়। আর তখনই আমরা বুঝতে পারি যে মানুষের কথা শোনাটা কত বেশি প্রয়োজন। যদি আমরা মানুষের কথা না শুনতাম তাহলে এই পেপাল হয়তো কখনোই সফল হতো না। আর এই কারণে যখন মানুষ আপনাকে কোনো ফিডব্যাক দেবে তখন সেটাকে ইগনোর করা উচিত নয়। যদি প্রয়োজন হয় আপনাকে আপনার পুরনো চিন্তা পরিবর্তন করতে হবে, কিন্তু তারপরও ওই ফিডব্যাকটাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পেপাল সফল হয়ে যাবার পরে আমি চিন্তা করি এমন কোন বড় সমস্যা আছে যা মানুষের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। এই চিন্তাটা কেবলমাত্র টাকা রোজগার করার জন্য ছিল না, বরং এটা বোঝার জন্য ছিল মানুষের জীবনকে সবথেকে বেশি কোন জিনিস পরিবর্তন করতে পারে। আর আমি দেখতে পাই প্রথম সবথেকে বড় সমস্যা হলো পৃথিবীর এনার্জিকে দীর্ঘস্থায়ী করা। অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটি এমনভাবে তৈরি করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আর যদি আমরা এমনটা করতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। দ্বিতীয় সবথেকে বড় সমস্যা হলো মানব সভ্যতাকে পৃথিবীর বাইরেও বসবাসের যোগ্য করে তোলা, যাতে মানুষ কেবলমাত্র এই পৃথিবীতেই না থাকে বরং অন্য গ্রহেও থাকতে পারে। প্রথম সমস্যার কারণেই টেসলা এবং সোলার সিটির মতো কোম্পানি শুরু হয়েছে। আর দ্বিতীয় সমস্যার কারণেই শুরু হয়েছে স্পেস এক্স।
যখন আমি স্পেসএক্স শুরু করি তখন শুরুর দিকে আমার মনে হতো কোনো একটি সাধারণ মানুষ রকেট কোম্পানি শুরু করতে পারে না, আর আমি এতটা পাগল ছিলাম না যে বিনা কারণেই কোনো কিছু করে ফেলব। কিন্তু তারপরে আমি চিন্তা করি নাসার বাজেট কিভাবে বাড়ানো সম্ভব, আর এটাই ছিল আমার শুরুর দিকের স্বপ্ন। আমার চিন্তা ছিল এটা, যদি আমরা কম টাকাতে মঙ্গল গ্রহ পর্যন্ত কিছু পাঠাতে পারি তাহলে মানুষের মনোযোগ আমাদের প্রতি বাড়বে। আর আমি আমার এই আইডিয়াটার নাম দিয়েছিলাম মঙ্গল ওয়াসিস। এই প্ল্যানের মধ্যে ছিল আমরা মঙ্গল গ্রহে ছোট্ট একটি গ্রিন হাউস পাঠাবো যার মধ্যে বীজ থাকবে, আর ওই বীজ যখন মঙ্গল গ্রহে পৌঁছাবে সেখানে জল দিয়ে সেগুলোকে অঙ্কুরিত করা হবে, আর এরপরে লাল মঙ্গল গ্রহ সবুজ গাছে ভরে যাবে। এই দৃশ্যটা সত্যি অসাধারণ হবে, আর হয়তো মঙ্গল গ্রহে বসবাস করা সম্ভব হবে। মানুষের এইরকম বড় স্বপ্ন এবং ইউনিক প্রজেক্টের উপরে অনেক বেশি ইন্টারেস্ট আছে। আমার মনে হয় এর ফলে মানুষ অনেক এক্সাইটেড হবে, আর হয়তো এই কারণে নাসার বাজেট বেড়ে যাবে। আমি জানি এখান থেকে টাকা তো রোজগার করা যাবে না, কিন্তু এর যেটা পরিণাম হবে সেটা হলো এই পৃথিবীতে পজিটিভ চিন্তা এবং একটি আশা জেগে উঠবে। আর এই কারণে আমি 3 বার রুশে যাই যাতে আমি একটি আধুনিক রকেট কিনতে পারি, কারণ ওটাই আমার সব থেকে সস্তা রকেট মনে হয়েছিল। আরও বলতে চাই 2001 এবং 2002 সালের শেষে আমার রুশে যাওয়া একটি আলাদা অনুভূতি ছিল। রুশের রকেট আর্মির সামনে গিয়ে আমি বলি, আমি আপনাদের দুটো সব থেকে বড় রকেট কিনতে চাই, কিন্তু রকেটের মধ্যে থাকা নিউক্লিয়ার বোমা আপনারা আপনাদের কাছে রাখতে পারেন। এটা শুনে তাদের মনে হয় আমি হয়তো পাগল, কিন্তু আমার কাছে টাকা ছিল, আর এই জন্যই আমাকে তারা কিছু বলেনি। বেশ কয়েকবার রুশে যাওয়া আসা করার পরে আমি বুঝতে পারি আমার শুরুর চিন্তাটাই ভুল ছিল। শুরুর দিকে আমার মনে হয়েছিল যে মানুষ পৃথিবীর বাইরের জগতে যাবার এবং মঙ্গল গ্রহে নিজের বসবাস শুরু করতে ইচ্ছুক নয়, কিন্তু আমেরিকাতে মানুষের মধ্যে অনেক বেশি উৎসাহ ছিল, কারণ আমেরিকা আবিষ্কারের দেশ। যে কারণে আমেরিকাতে পৃথিবীর কোনায় কোনায় থেকে মানুষজন আসে। এই দেশে মানুষের প্রগতির জন্য প্রতিনিয়ত নতুন কিছু না কিছু আবিষ্কার করে চলেছে। কিন্তু যদি কোনো মানুষের মনে হয় কোনো একটা জিনিস অসম্ভব আর তার জন্য সরকারের টাকা নষ্ট হয়ে যাবে, তাহলে তারা সেটাকে সমর্থন করত না। তৃতীয় রুশ যাত্রার পরে আমি সিদ্ধান্ত নিই আমাদের নিজেকেই এই স্পেস ট্রাভেলের সমস্যাটা সমাধান করতে হবে, আর এখান থেকে স্পেসএক্স কোম্পানি শুরু হয়। এই সিদ্ধান্তটা আমি ওই প্রত্যেকটা মানুষের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিয়েছিলাম যাদের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলেছিলাম। একটি বন্ধু তো আমাকে রকেট ফেটে যাওয়ার অনেক ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর সত্যি বলতে আমার ওই বন্ধুটা সম্পূর্ণরূপে ভুল ছিল না। শুরুটা সত্যি অনেক কঠিন ছিল। আমি আজ পর্যন্ত কোনো ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি করিনি। হ্যাঁ, ছোটবেলাতে আমি মডার্ন রকেট তৈরি করেছিলাম, কিন্তু আসলে একটি কোম্পানি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আমাকে নিজেকে শিখতে হয় যে প্রতিটা জিনিস কিভাবে তৈরি হয়, আর একটি সঠিক মানুষের টিম কিভাবে তৈরি করতে হয়। আমরা চেষ্টা করি, আর সেখানে 3 বার অসফল হয়ে যায়। রকেট সায়েন্সে পাস করার মার্কস নিয়ে আসার অর্থ হলো 100% সঠিক। আপনি অর্ধেক ঠিক করতে পারবেন না। রকেট ইঞ্জিনিয়ারিংকে বোঝার জন্য সব থেকে ভালো উদাহরণ হলো এটা। মনে করুন আপনি খুবই জটিল একটি সফটওয়্যার তৈরি করেছেন, যেটাকে আপনি চালানোর আগে টেস্ট করতে পারবেন না, আর যখন প্রথমবার চালাবেন তার মধ্যে কোনো রকমের বাগ থাকলে হবে না। আমাদের প্রথম লঞ্চ অসফল হয়ে গেছিল। আমি নিজে লঞ্চ সাইডে গিয়ে ভেঙে যাওয়া রকেটের টুকরোগুলো ওঠাচ্ছিলাম। ওই সময়টা আমার জন্য খুবই দুঃখের ছিল, কিন্তু আমরা প্রত্যেকটি লঞ্চ থেকে কিছু না কিছু শিখেছি, আর সবশেষে 2008 সালে রকেট লঞ্চ করে সেটাকে অরবিটে পৌঁছাতে সফল হই। এই সব কিছু আমরা তখন করতে পেরেছিলাম যখন আমাদের কাছে কেবলমাত্র অল্প কিছু টাকা বেঁচে ছিল, আর শুক্রিয়া যে এটা সফল হয়ে গেছিল। আর আমরা ফলকান 1কে সবশেষে অরবিটের মধ্যে পৌঁছে দিই, আর এরপরে আমরা এটাকে আরও আগে নিয়ে যাই, আর আমরা ফলকান 9 তৈরি করি, যা ফলকান 1-এর তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী ছিল। এর ওজন ছিল 1 মিলিয়ন পাউন্ড, আর এটাকেও আমরা সফলভাবে অরবিটে পাঠাতে সফল হই। এরপরে আমরা ড্রাগন স্পেস ট্রাভেলার তৈরি করি, যা কিছুদিন আগেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে এসেছে। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আজও কখনো কখনো আমার এটা বিশ্বাস হয় না যে এই সব কিছু সত্যিই হয়েছে। আর আমার মনে হয় যদি মানুষকে সত্যিই স্পেসে যাওয়ার মতো একটি সভ্যতা তৈরি করতে হয়, যদি আমাদের একটি মাল্টি প্ল্যানেটের স্পিসিস তৈরি হতে হয়, তাহলে এটা তো হলো কেবলমাত্র শুরু। এর থেকে অনেক আগে আমাদের যেতে হবে। আমার মনে হয় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এবং টিকিয়ে রাখার জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি। আমাদের মনে রাখতে হবে এই পৃথিবী প্রায় 4 আরব বছর ধরে আছে, কিন্তু মানুষ এই পৃথিবীতে 10,000 বছর আগে থেকে আছে, আর এটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। আর এই কারণেই মানুষের এই পৃথিবীতে থাকা সত্যি আশ্চর্যের একটি ঘটনা। যদিও আমি এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাতে আছি। আমি এটা চাই না যে মানুষ এটা চিন্তা করুক যে একদিন আমরা সবাই শেষ হয়ে যাব। আমার মনে হয় আগামী দিনে দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীতে সবকিছু ঠিক থাকবে,
এটা গুরুত্বপূর্ণ নয় যে এর 100% নিশ্চয়তা থাকবে, যদিও সব থেকে বেশি সম্ভাবনা এটাই। কিন্তু যদি 1%ও বিপদ থাকে, তাহলে আমাদের সম্পূর্ণ চেষ্টা করতে হবে আমাদের কাছে যেন একটি ব্যাকআপ প্ল্যান থাকে, অর্থাৎ এই পৃথিবীর মতোই আর একটি গ্রহ যেখানে মানব জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর আমার মনে হয় এটা অনেক বেশি প্রয়োজন। আর এমনটা করার জন্য আমাদের অনেক বড় একটি সফলতার প্রয়োজন, একটি এমন স্পেস ট্রান্সপোর্ট সিস্টেম যা আমাদেরকে খুব দ্রুত মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে। এটা হলো অনেক কঠিন একটা কাজ, যেটা অসম্ভবের কাছাকাছি, কিন্তু এটাই হলো সেই জিনিস যেটা স্পেসএক্সের মাধ্যমে আমরা অর্জন করার চেষ্টা করছি। আর এখন যদি টেসলার সম্পর্কে কথা বলি, টেসলার উদ্দেশ্য ছিল পৃথিবীর মানুষকে এটা দেখানো যে ইলেকট্রিক কার কি করতে পারে। মানুষের চিন্তা ভুল ছিল, তাদের মনে হতো ইলেকট্রিক গাড়ি স্লো, দেখতে খারাপ এবং অল্প রেঞ্জের জন্য ব্যবহার করা হয়। আর এই চিন্তাটাকে পরিবর্তন করার জন্যই আমরা টেসলা তৈরি করি, একটি ফাস্ট, মডার্ন লুক এবং অনেক দূর পর্যন্ত চলা কার। অনেকবার এমনটা হয়, আপনি কাগজের ওপরে যে কোনো কিছু দেখিয়ে দেন, আপনার গণনা সঠিক, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাস্তবে সেটাকে তৈরি না করে মানুষকে দেখাবেন, ততক্ষণ পর্যন্ত সেটাকে বিশ্বাস করবে না। আর এই কারণে আমার মনে হয় যদি আপনারা কোনো কোম্পানি শুরু করতে চান, তাহলে সবার আগে এমন একটি প্রোটোটাইপ তৈরি করুন যেটা চলবে। পাওয়ার পয়েন্টে সব কিছুই দেখতে সুন্দর মনে হয়, কিন্তু আসল জিনিস তখনই দেখা যায় যখন সেটা হাতে নিয়ে অথবা চালিয়ে দেখা হয়। রোডস্টারের পরে মানুষ বলা শুরু করে যে ঠিক আছে, আপনি ছোট দামি একটি স্পোর্টস কার তৈরি করেছেন, কিন্তু আপনি কি কোনো একটি সত্যিকারের গাড়ি তৈরি করতে পারবেন? তখন উত্তরে বলেছিলাম ঠিক আছে, সেটাও তৈরি করে দেব। আর এখন আমরা নিয়ে আসছি মডেল এস, যা একটি কমার্শিয়াল গাড়ি হবে। আর হয়তো এই সব কিছু থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আপনারা 21 শতাব্দীর জাদুকর। আপনাদের রাস্তায় কোনো বাধাকে আসতে দেবেন না, কল্পনার কোনো সীমা নেই। তাই আপনারা যান আর কিছু জাদু করে দেখান। ধন্যবাদ।